আমি যদি বা চিন্তা করি মানে এক সেকেন্ডের জন্য হলো যে আজকে যদি ডক্টর ইউনূসের জায়গায় যদি ডক্টর গালিব ক্ষমতায় আসতেন তাহলে বোধহয় দেশটা আরো একটু সুন্দরভাবে চালাতে পারতেন। এটা কি মনে হয় আপনাদের? ডক্টর গালিব এখন কথা বলছেন মাজার পূজার বিরুদ্ধে, তিনি এখন কথা বলছেন শিরকের বিরুদ্ধে। আজকে তিনি ক্ষমতায় আসলেন, এদেশে 2,98,000 পীর আছে, পীরের মাজার আছে এবং তাদের অসংখ্য অনুসারী আছে। তিনি যদি এসে আইন জারি করে দেন যে আগামীকালকে থেকে এই বাংলাদেশে যত মাজার আছে সব বন্ধ, এই আইন যেদিন পাশ করবেন তার পরের দিন ওই রাষ্ট্রের ক্ষমতায় তার আর থাকার সুযোগ হবে? যেই পথে গেছে শেখ হাসিনা সেই পথে যাবেন ডক্টর গালিব। আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। এই রাজনীতি হচ্ছে অপশাসন এবং মূর্খ নেতৃত্বের রাজনীতি। এই রাজনীতির মাধ্যম দিয়ে কখনো সৎ নেতৃত্ব আসবে না। কেন আসবে না? আগেই বলেছি, জনগণকে তুষ্ট করতে গেলে আপনাকে জনগণের মতো হতে হবে। জনগণ যদি খারাপ হয় আপনাকে খারাপই হতে হবে। আপনি ভালো হয়ে খারাপ মানুষের মানে উপরে আপনি শাসন কার্য চালাতে পারবেন না। আপনি যদি কখনো ক্ষমতা আসেনও আপনাকে অবশ্যই দুদিন পরে ওই খারাপ হয়ে যেতেই হবে, কারণ জনগণই তো খারাপ। আপনি সেখানে ভালো মানুষ কিভাবে হবেন? সুযোগই নেই। এর আগে একদিন বলেছিলাম যে আজকে যদি ডক্টর ইউনূস ক্ষমতায় আসছেন, তাই না, ডক্টর ইউনূস ক্ষমতায় এসছেন, আমরা তাকে ধরে নিচ্ছি যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর লিডারদের তুলনায় কিছুটা হলেও ভালো মানুষ, ধরে নিচ্ছি। আমি যদি বা চিন্তা করি মানে এক সেকেন্ডের জন্য হলো যে আজকে যদি ডক্টর ইউনূসের জায়গায় যদি ডক্টর গালিব ক্ষমতায় আসতেন তাহলে বোধহয় দেশটা আরো একটু সুন্দরভাবে চালাতে পারতেন। এটা কি মনে হয় আপনাদের? পারতেন না। আপনি বলছেন ঠিক আছে, অবশ্যই পারতেন, কিন্তু পারতেন না, কারণ দেশের জনগণ তো প্রস্তুত না। ডক্টর গালিব এখন কথা বলছেন মাজার পূজার বিরুদ্ধে, তিনি এখন কথা বলছেন শিরকের বিরুদ্ধে। আজকে তিনি ক্ষমতায় আসলেন, এদেশে 2,98,000 পীর আছে, পীরের মাজার আছে এবং তাদের অসংখ্য অনুসারী আছে। তিনি যদি এসে আইন জারি করে দেন যে আগামীকালকে থেকে এই বাংলাদেশে যত মাজার আছে সব বন্ধ, এই আইন যেদিন পাশ করবেন তার পরের দিন ওই রাষ্ট্রের ক্ষমতায় তার আর থাকার সুযোগ হবে? যেই পথে গেছে শেখ হাসিনা সেই পথে যাবেন ডক্টর গালিব। কারণ পরিবেশটা ওইভাবে তৈরি হয়ে আছে, সমাজ ওইভাবে তৈরি হয়নি এখনো। সমাজের মানুষ যেরকম সেভাবে আপনাকে চলতে হবে, পরিবেশটা এরকম তৈরি হয়ে আছে। আদর্শের রাজনীতি এখানে না, এখানে জনতুষ্টির রাজনীতি। আর এই কারণে এখানে কোনো সৎ নেতৃত্ব এসে কখনো টিকে থাকতে পারবে না, মূর্খ নেতৃত্ব টিকবে। এটা সবচেয়ে বাস্তব প্রমাণটা আপনারা নেন যে আজকে আমরা আমেরিকাকে বলি সভ্যতার একটা কেন্দ্র, তাই না, বিশ্ব সভ্যতার কেন্দ্র। আমাদের এখানে যারা আছেন যদি কারোর সুযোগ হয় আমেরিকায় বসবাস করা, সোজা যে আমেরিকায় চলে যাবেন। তারা মনে করেন সেখানে নিরাপত্তা আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে, মেলা কথা তারা বলবেন যে সেখানে বিরাট বিরাট বিশ্ববিদ্যালয় আছে, জ্ঞান কেন্দ্র আছে, অনেক কিছু বলবেন। কিন্তু দেখেন আমেরিকার নেতৃত্বে আজকে কে আছেন? ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তি। অথচ সেই আমেরিকাতে অসংখ্য পিএইচডি ডিগ্রিধারী আছেন, সেই আমেরিকাতে অসংখ্য নোবেল লরিয়েট আছেন যারা নোবেল প্রাইজ পেয়েছেন বিরাট বিরাট আবিষ্কার করার কারণে, সারা বিশ্বকে পরিচালনা করার জন্য। সেখানে আপনার রাজনীতি বিজ্ঞান বিভাগ আছে, সেই সমস্ত বিভাগে বড় বড় আপনার কি বলবো রাজনীতিবিদ আছেন, রাজনীতিবিদ না কি বলবো রাজনীতি তত্ত্ববিদ আছেন। কিন্তু এই মানুষগুলো কখনো ক্ষমতায় আসবেন? ক্ষমতায় আসতে পারবেন? এরা কিন্তু সারা জীবন রাজনীতি নিয়েই গবেষণা করছে, রাজনীতি নিয়েই ছাত্রদের পড়াচ্ছে, কিন্তু তারা কখনো রাজনীতিতে আসতে পারবে না, তারা কখনো রাষ্ট্রনায়কের সিটে বসতে পারবেন না। কেন বসতে পারবেন না? কেন পারবে না বলেন? কারণ এই গণতন্ত্র কখনোই সেই সুযোগ দেবে না। গণতন্ত্র তাদের সুযোগ দিবে যারা জনগণকে তুষ্ট করতে পারে, জনগণকে মিথ্যা কথা বলে, জনগণকে নানা ধরনের প্রলোভন দেখিয়ে, যারা ভুল বুঝিয়ে জনগণকে সন্তুষ্ট করে ক্ষমতায় আসতে পারবে তাদেরকেই ক্ষমতায় আনা হবে। একজন আদর্শবাদী মানুষ, একজন শিক্ষিত মানুষ, একজন ভদ্র মানুষ জনগণকে মিথ্যা কথা বলে ক্ষমতায় আসতে পারবে কখনো? আসার চেষ্টাই করতে পারবে না, সে আসবে না কখনো। ফলশ্রুতিতে এই রাজনীতির মাধ্যম দিয়ে কখনো সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হবে না। আর সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হবে না বলে এখানে কখনো সুশাসন আসবে না। কারণ একজন দুর্নীতিগ্রস্ত নেতা যদি নিজেই দুর্নীতিগ্রস্ত হন, তিনি সমাজে কি সুনীতি প্রতিষ্ঠা করতে পারবেন? সমাজে দুর্নীতি প্রতিষ্ঠা হবে তার দ্বারা। সেই বিষয়টাই সারা বিশ্বে এখন হচ্ছে গণতন্ত্রের মাধ্যম দিয়ে। আপনারা বলেন যে আহলে হাদিসরা তো গণতন্ত্রের বিরুদ্ধে মেলা কথা বলছে, রাজতন্ত্রের বিরুদ্ধে কিছু বলে না। আমরা রাজতন্ত্রেরও সাপোর্টার নই, কিন্তু দেখেন গণতন্ত্রের চেয়ে রাজতন্ত্রের মাধ্যম দিয়ে সুশাসন আসা, এমনকি ইসলামী শাসন আসা সম্ভব। যদি রাজতন্ত্রের মাধ্যম দিয়ে যিনি শাসক তিনি যদি প্রকৃত মুসলিম একজন শাসক হন, প্রকৃত তাওহীদবাদী একজন শাসক হন,
তিনি কিন্তু চাইলে রাষ্ট্রে প্রকৃত ইসলাম কায়েম করতে সক্ষমতা রাখেন, তাকে কেউ তাড়াতে পারবে না। কিন্তু গণতন্ত্রের মাধ্যম দিয়ে আপনি কোনো আদর্শই প্রতিষ্ঠা করতে পারবেন না, কারণ গণতন্ত্রের কোনো আদর্শ প্রতিষ্ঠা করাই নিষেধ। গণতন্ত্রের নামই হচ্ছে যার যা আদর্শ থাকবে সে তার আদর্শ নিয়ে থাকবে, রাষ্ট্রে কোনো আদর্শ চর্চা হবে না। রাষ্ট্র শুধু জনগণের কি নিশ্চিত করবে, জনগণ কি খাবে কি পড়বে, শুধু এইটুকু নিশ্চিত করবে, কিন্তু কোনো আদর্শের কথা রাষ্ট্র ক্ষমতায় এসে বলা যাবে না। এই জন্য আমাদের দেশে যারা ধর্মনিরপেক্ষ তারা কি বলে যে রাষ্ট্রের আবার কোনো ধর্ম হয় নাকি? এই জন্য এই রাষ্ট্রে রাষ্ট্রধর্ম ইসলাম আছে না? এখন বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি? ইসলাম। কিন্তু এই ইসলামকে দূর করার জন্য বহুদিন চেষ্টা করা হয়েছে। যারা ধর্মনিরপেক্ষ তারা বলে যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, কারণ রাষ্ট্র কোনো একজন ব্যক্তির না। রাষ্ট্র যেমন হিন্দুরও, রাষ্ট্র তেমন মুসলমানেরও, এইরকম জগা খিচুড়ি একটা সিস্টেম এই গণতন্ত্র বা এই ধর্মনিরপেক্ষতাবাদ। এই জন্য এর মাধ্যম দিয়ে কোনো আদর্শ কখনো প্রতিষ্ঠিত হতে পারবে না, অসম্ভব ব্যাপার। কিন্তু রাজতন্ত্রের মাধ্যম দিয়ে এটা সম্ভব। যদি রাজার ছেলে রাজাও আসে, রাজার ছেলে যদি রাজা হয়, কিন্তু তিনি যদি ইসলামপন্থী হন, তার মাধ্যম দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। আমি বলছি না যে রাজতন্ত্র ইসলামী তন্ত্র না, রাজার ছেলে রাজা হতেই তাকেই রাজা হতে হবে, যদিও সে অপদার্থ হোক না কেন, এটা ইসলামের সিস্টেম না। ইসলামে অবশ্যই যোগ্য ব্যক্তিকেই, যিনি দিনদার ব্যক্তি, তাকেই ক্ষমতায় আসতে হবে। তবে নিঃসন্দেহে রাজতন্ত্রের মাধ্যম দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, এটা অসম্ভব না। কিন্তু গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনই সম্ভব না। এই জন্য আমরা গণতন্ত্রের বিরুদ্ধেই বেশি বলি, রাজতন্ত্রের বিরুদ্ধে হয়তো একটু কম বলা হয়। সমাজ উপস্থিতি, এবার আমরা আসি যে তাহলে তিনটা যে পয়েন্ট বললাম, একটা জনগণের সন্তুষ্ট করা, 2 নম্বর কি বলেছিলাম যে ক্ষমতার রাজনীতি, এটা আদর্শের রাজনীতি না। আর 3 নম্বর হচ্ছে এই রাজনীতি হচ্ছে দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের রাজনীতি এবং অপশাসনের রাজনীতি। এর দ্বারা সুশাসন কখনো প্রতিষ্ঠিত হবে না, কখনো সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে না। আর এই কারণে আমরা এই প্রচলিত রাজনীতির সাথে কেউ একমত নই।